এবার আমি বলে ফেলেছি, বাবা মোষের সিংহে শুধু মাছি নয়, মাছের মুখে একটা চিংড়ি লেগে আছে, দেখেছো তো? যাহা এইটা বলেছে, এরকম বাবা আমাকে কি মার লেগেছে। তা বলে শোন, তোর বাবাকে কি করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ইলিশ মাছের ঝোল করেছি, এটা ছোট করে ভাত দুটো খা। মা প্রায় যত্ন করে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত দুটো খেয়ে ফেলেছে। ইলিশ মাছের ঝোল খেয়ে দিয়ে হাঁড়ি কুড়ি যেখানে যা ছিল ছন্ন ছড়া ভেঙে ফেলে দিয়ে চুপ করে বসে আছে। আর এমন সময় আমার এই স্বামীটা স্নান করে বাড়ি ফিরছে। আর কি ব্যাপার, চুপ করে বসে আছে, হাঁড়ি কুড়ি এখানে ওখানে ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে। জিজ্ঞাসা কি ব্যাপার গো? আর হাঁড়ি কুড়ি ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে, ব্যাপারটা কি? তবে কেন, ওই যে তুমি বেটাকে দেখিয়েছো, খোকাকে দেখিয়েছো, গঙ্গার ওপার থেকে মোষের সিংহে একটা মাছি বসে আছে, আর মাছের মুখে একটা চিংড়ি লেগেছিল। ওই চিংড়িটাকে কাটতে গিয়েছিল বেটা মাছের মুখ থেকে। ওই চিংড়ি কাটতে গিয়েছে, চিংড়িটাকে আনতে গিয়েছে, আর ওই খ্যাপা মোষ এসে তো ছন্দ সে মোর বাবা তখন মনে মনে চিন্তা করছে, আমার উপরে আমার ছেলে, আমার উপরে আমার ছেলে, আর ছেলের উপরে ছেলের মা। তুমি বোঝো না আমি কেমন নারী? আমি দেশে নারী নই, জলের উপর আঁকা পেতে ভাসতে পারি। বাবা তার জন্য বলি কি জানি যতদিন মজা ততদিন মজা, সংসারে যতদিন মজা আছে ততদিন মজা আছে। বেশ বেশ সংসারে মজা নাই, মজাও নাই। বাবা আর এখনকার দিনকাল কারো আবার মাথায় ব্যথা, কারো আবার ঘাড়ে ব্যথা, কারো বা হাঁটুর ব্যথা, কারো আবার পাতের ব্যথা। এই ব্যথা ব্যথা করতে করতে আবার তোমার কোন কোন জায়গায় ব্যথা গো পান ধরি এখন একটা গান হয়ে যায়নি, আমি কত বলবে এই জায়গায় ব্যথা, ওই জায়গায় ব্যথা, সেই জায়গায় ব্যথা। এখনকার যা দিনকাল সেই কোন কোন জায়গায় ব্যথা গো মান ধরিল। বাবা এই কবি গানে দিদি বলা এসে একটু মাথা নাড়াতে হয়, যদি বলো মাথা না হলো গানে গানে কেটে বলো কি বলতে হবে। কারণ আমাদের কবি গানে তো লুঙ্গি ডান্স নয়, গলার ফোঁটা ঝোল, এটা হচ্ছে একমাত্র কবি গানের। কি বলছি মায়েরা, একটু মাথা নাড়াবো নাকি গানে গানে চলে যাবো? কথাই বলে কবির ভাব, একটু না হলে ভালো লাগে। বাবা ভাবটা দেখুন, গানটা তো শুনছেন, নাচ খানা দেখুন। নাচে দেখি একবার কি হচ্ছে। হরি বাবা বলে হরি বাবা
বলে হায় বাবা এই তো ভাব আমার জামা আনো। আমার এই স্বামীটা একদিন একটা অসুরের ভয়ে বান্দর রূপ ধারণ করে বেল গাছে চুপ করে বসেছিল। সেদিনকে আমি মা পার্বতী হয়ে একটা অপরূপা নারীর মূর্তির রূপ ধারণ করে আমার এই স্বামীটাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। সেদিনকে কে ছিল? সেদিনকে একমাত্র নিজের বউ ছিল বলে বেঁচে ছিল বাবা তুমি দেখেছো বাবা ঘুরে ঘুরে ভাই ওই আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিনা ইয়োরে মনের বুকে গান ধরেছে বলে আসিয়াল আই গো মনের দুঃখে গান ধরেছে মনের হাসিয়া আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের বুকে গান ধরেছে মনের এক শিয়াল শিয়ালের যা গলা বা শিয়াল আমার গান ধরেছে। আচ্ছা বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে? বিড়ালে ইঁদুর মারে তাই না? কিন্তু পরবর্তী দেওয়া হচ্ছে দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল। এখন ব্যাপারটা হলো কেমন? গতকাল দেখলাম আমাদের রাস্তা আমাদের রাস্তা হলোটা কি এখানে আজ জায়গা দেওয়া জায়গা স্কুলে দোতলা হতো সেখানে জায়গা দেওয়া জায়গা বসে পায় বাবা বসে পায় না ক্ষীর ছানা দুধ চিংড়ি মাখন এসব মালের পছন্দ বেশি। ওরা করে কি যে বড় বড় মাটির হাঁড়িতে কিন্তু বেঁধে রেখে দেয়। বড় বড় মাটির হাঁড়িতে বেঁধে রেখে দিয়ে ঝুলিয়ে রেখে দেয়। ওই দড়িতে একটা ইঁদুর বসে আছে আর নিচে মাটিতে একটা বিড়াল বসে আছে। বিড়াল মনে মনে চিন্তা করছে বেটা ইঁদুর নাম যেন সব কটাকে ধরে খাও। আর ইঁদুর মনে মনে চিন্তা করছে যদি আমি নেমে পড়ি বিড়াল বেটা আমাকে ধরে ফেলবে। হা 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 এই বিড়ালটা কি আছে ইঁদুরের দিকে আর ইঁদুরটা কি আছে বিড়ালের দিকে। এখন কি হবে? ছোট্ট করা প্রাণী সে হয়তো গণেশের বাহন এমনি এমনি করে হয় না। এ তখন করেছে কি যে দড়ির মধ্যে বসে আছে সেই দড়িতে কুটকুট 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 দড়ির থেকে কেটে দিয়েছে। বেশ বেশ আর ওই যে পাটিলা হাড়ি পড়বি তো বল নিচে বিড়াল বসে বিড়ালের মাথা ধপাস করে পড়ে গেল। বিড়ালের বাঁধবে ওই বড় হাড়িতে বিড়ালের মাথার উপরে পড়ে। প্রত্যেক মানুষের জীবনেও তাই কাজ কখন কিভাবে আমাদের মৃত্যু ঘটে আসবে মানব জীবনের মধ্যেই আমরা কিন্তু কেউ বুঝতে পারবো না। সে আমরা মানুষই হোক বা যে কোনো আমরা প্রাণী হোক না কেন তার জীবনে কখনো মৃত্যু হলে আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। রাজন্য বলতেছেন কি ওই আমি দেখলাম গতকাল মনের দুঃখে গান ধরেছে মনের হাসিয়া ওই আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল এই রে মনের দুঃখে গান ধরেছে মনের এক শিয়াল। আই গো মনের দুঃখে গান ধরেছে মনের হাসিয়া একটা পিঁপড়েই ভাঙে বট গাছের ডাল পিতরে ভাগে বড় গাছের ডাল একটা পিঁপড়েই ভাঙে বট গাছের ডাল
কথা বলতে বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই আমি আপনাদের দরবারে কাজ শুনতে পাই বলো 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 আর তাহার জানতে ইচ্ছা হলো বিয়ের আগে কুমারিয়েছি আমি ভালো পদবী হলো পদ ও মায়েরা আমাদের ঘুম পাচ্ছে না খিদে লেগে চলে যাচ্ছে ঘুম পাচ্ছে স্নান করতে এসে তো বিকাল হয়ে গেল গো মায়েরা হ্যাঁ তোমাদের সঙ্গে আমরা আছি নাকি আমার পাল্লা দিয়েছে নারী পুরুষ তবে যে মায়েরা বসে আছে তোমরা কেউ দয়া করে বলছে উঠে চলে যাবো না আমার পেটের মধ্যে এখন যেগুলো আছে সেগুলো যদি আমি বলতে না পারি হ্যাঁ যদি বমি করতে না পারি পেট ভুট 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 পেট ফেঁকা হয়ে যাবে তাই এমনও হতে পারে যদি না বলতে পারি পেটে আমার বাস্ট হয়ে যেতে পারে আর যে মায়ের দয়াতে এখন বসে আছে কেউ উঠে যাবে না দয়া করে বলছে পাগল রে কোন কারণে পদবী আমার কথা হয়ে যাবে আমি সত্য কথা তোমার কাছে বলি বলি বলতে আমি দাস ছিলাম তুমি হয়ে গেলে ঘোষ আমাকে কি বলা হয় একটা স্ত্রীকে বলা হয় সহধর্মী স্ত্রীকে বলা হচ্ছে সহধর্মী স্বামী ধর্মে যেদিন বিলীন হয় তাকে বলা হয় সহধর্মী আমার আরেক নাম হচ্ছে দুহিতা আমি দুই কুলে হিত করি একটা হচ্ছে পিতৃকুল একটা হচ্ছে শ্বশুরকুল যার জন্য নারীদের আরেক নাম হচ্ছে দুহিতা দুই কুলে হিত করে যার জন্য নাম হচ্ছে দুহিতা পদবী কেন পরিবর্তন হয় আমি ধর্মে আমরা বিলীন হয় স্বামী যে ধর্মে বিলীন হবে তার অর্ধাঙ্গিনীকে যে সহধর্মী হবে তাকেও সেই ধর্মে বিলীন হতে হবে যার জন্য আমি এক নাম পেয়েছি সহধর্মিনী বাবা তোমার ঘোষ হয়ে গেল আমি ঘোষটাই দেখো যখন তেমনি আমি আগে ছিলাম কুমারী কিন্তু বিয়ের পর একটা নারী হয়ে গেল শ্রীমতী আমি আর পিতার কুলের বংশ নেব না আমি পিতার মানারে নেব না কারণ স্বামীর আরেক নাম হচ্ছে ভর্তা স্ত্রী নিজে অর্ধাঙ্গিনী যে ভরণ পোষণ করে তাকে বলা হয় ভর্তা বাবা তোমার অর্থাৎ আমার পিতৃকুলের জাত নেব না আমার পিতার জাত নেব না আমার পিতার কুল নেব না আমার পিতার মান নেব না এগুলো হচ্ছে কবিতাদের শিক্ষণীয় কথা যে মায়েরা শুনে মনোযোগ দিয়ে শুনে কুলটা দেবো কার কুল নেব স্বামী ভাব নেব স্বামী আশ্রয় নেব স্বামী পদবী নেব স্বামী তার জন্য আমি নাম ধরেছি সহধর্মিনী তাই তো বলি কথা তুমি আর ধরে নেবে আর মেয়েদের নাকি কোনটি হার নাই গো তবে আমাদের প্রত্যেকটা জগতের বুকে কোনো মেয়েদের কণ্ঠের মতো হার নেই করতে হারটা না আর কি পক্ষ দেশে যে পয়ধর সেই পয়ধরটি কৃষ্ণ বর্ণ কালো বর্ণ শ্বেত বর্ণ নয় এই কৃষ্ণ বর্ণ কেন কেন পক্ষ দেশে পয়ধর করে কৃষ্ণ বর্ণ কিবা কারণ রয়েছে আগে তোমার জন্য যখন নিতে যে হয়েছে তোমাদের জন্য নিতে হয়েছে পুরুষের জন্য নিতে হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব তখন সমুদ্র মন্থন হয়েছিল আপনারা জানেন অসুরকুল আর দেবকুলের মধ্যে সমুদ্র মন্থন
ওঠেনি সমুদ্র মন্থনে, উঠেছিল এক প্রকার হলাহল বা বিষ, তাকে বলা হয় গরল, যেটা খেয়ে নিলে আমরা হয়ে যাব হরিবল। বাবা এমন সময় জানি সেই মহাদেব হলাহল বার করেন জানি সমগ্র বিশ্ববাসীকে বাঁচানোর জন্য সেই কালকুল নাম হলাহল, সে হলাহলটা পান করেছিলেন, যার জন্য তার কণ্ঠ দেশ পর্যন্ত যখন এসেছিলেন তার মস্তক থেকে কণ্ঠ পর্যন্ত নীল বর্ণ হয়ে গিয়েছিল, যার জন্য শিবের আর এক নাম নীলকণ্ঠ। বাবা আমি বলি জানাই যে আর এই খবর দিয়ে দিল নারদ মুনি, তবে এই খবরে আমাকে দিলেন নারদ মুনি, বলে মামি গো আমি গো বলে আমি গো। খবর দিল নারদ, বাবা মামি আমার কথা নেবে, আজ মামার এক হলাহল পান করেছে বলে জানাই, তবে সেদিনকে আমি তোমার সহধর্মিনী হয়ে ভাঙ্গিনী হয়ে আমি কি করিলাম হাই, আমি সমুদ্রের তটে গেলাম বলিয়া জানাই। বাবা নারীকে নারীর চোখে দেখলে হবে না, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি, সংসার করছি, কিন্তু একটা পুরুষ নিজের অর্ধাঙ্গিনীকে অর্ধাঙ্গিনীর চোখে দেখলে হবে না। কোন সময় তিনটে হচ্ছে তার ভাব, তিনটে হচ্ছে ভাব, একটা হচ্ছে চলনী, একটা হচ্ছে ভোজনী, আর একটা হচ্ছে শয়নী, তিনখানা হচ্ছে তার ভাব। যখন গমন করবে তখন অর্ধাঙ্গিনী নিজের গিন্নির চোখে দেখলে হবে না, চলনী একমাত্র হবে ভগিনী, বাবা বোনের মতো দেখতে হবে। আর ভগিনী হবে জননী। স্বামীকে যখন সেবা করবে তখন কিন্তু সেই স্বামীকে নিজের অর্ধাঙ্গিনীকে অর্ধাঙ্গিনীর চোখে দেখতে হবে, দেখতে হবে কি ভাবতে হবে একটা মাতৃগানে মায়ের তুল্য, জননীর ন্যায়টাকে দর্শন করতে হবে, তবে সেবা নেওয়া যাবে। তাই জননী হবে বলে জানাইতে হবে, একমাত্র স্বয়ং হবে পত্নী। বাবা গমনে ভগিনী, গমনে ভগিনী, হ্যাঁ, সেবাতে এটা হবে জননী, একমাত্র স্বয়ং হবে পত্নী। তাহলে সেইভাবে আসছে না, আমি বলেছিলাম কি সেবা দেওয়ার সময় তোর হলাহল পান করেছে মহাদেব, আমি কি করলাম আমি সমুদ্রের তটে দেখো উপনীত হলাম আমি ভাগ, সেই সমুদ্রের তীরে গিয়ে ভোলানাথ পড়ে আছে মহাশয়, তাকে বলে নিয়ে আমি বাবা নিজের লজ্জাকে দুরভিত করে গুণমুনি, নিজের লজ্জাকে দুরভিত করে দিয়ে একমাত্র স্বামীর প্রাণ ফিরে আনবার জন্য নিজের তখন পছন্দ তুলে দিয়ে মুখের মধ্যে যে মাত্র সুধাধারা তাকে দিলাম গো বদনে, সেই সুধাধারা দিল সেই বদনে পড়ে গেল অগ্নি সেই মানুষ পেরিয়ে দেখো বিবাহ হলো যে, আর যে বিভোর হয়ে মত হয়ে পড়েছিল, তবে অদৈতন্য হয়ে পড়েছিল মহাদেব, একমাত্র সে পক্ষ দেশে বজ্র পান করি তার চৈতন্য জাগ্রত হলো। আর স্বয়ং মহাদেবের অষ্টদেশ ঠোঁটের মধ্যে যে গলল ছিল, সেই গলল এই মাতৃবয় ধরে পড়ছিল হয়, যার জন্য সেই গললের সংস্পর্শে আজ থেকে সেদিনকে মাতা পার্বতীর পক্ষ দেশে ধরো বক্র দেশে কৃষ্ণবর্ণ হয়ে গেল। সেদিনকে মাতা পার্বতী বলেছিল মহাদেব আজ তোমার জন্য আজ আমি আজ পক্ষ দেশে ধরে কৃষ্ণবর্ণ গ্রহণ করলাম, বলে পার্বতী এই নির্ভীক করো না, এই নিরা করো না, যত গৌরী তত নারী, তোমার তুলনা জনজাগতিক প্রত্যেকটা নারী, আমি তোমাকে বলছি এই ক্ষেত্রে কোনো ক্ষেত্র না, বাহ্যিক জগতের উপরে যত নারী আছে গৌরী তুল্য, প্রত্যেকটা নারীর পক্ষ দেশে ধরে উগ্র দেশে কৃষ্ণবর্ণ হয়ে যাবে, কৃষ্ণবর্ণ হয়ে যাবে কৃষ্ণবর্ণ হয়ে যাবে, কৃষ্ণবর্ণ হয়ে যাবে গো। তোমাকে ধরে কৃষ্ণবর্ণ হয়ে যাবে
তোমার জন্যই ঘটেছে। তোমার জন্য ঘটেছে। এই জানাই কথা তোমার এই ঘটে। তোমার জন্য ঘটেছে ঘটেছে। আমার এই স্বামী, হ্যাঁ মায়েরা টাকা ঘোরাও, কিন্তু গল্প করো না, আমার কথাটা শোনা। তাহলে বউ এমন জিনিস, বউ যদি মারা যায় নতুন করে বউ পাওয়া যাবে না। তোমার যদি কত ভালোবাসে, সেই ভালোবাসার পরিণামে আমরা কিছু পাই না, নাকি কি পাই? সেই ভালোবাসা আর কিছু পাই না। যে তোমার জীবনে আমি কত বড় দামি, একমাত্র দামি আমি। ঘরে তো চাল আছে, ঘরে ডাল আছে, তো নিজে রান্না করে খেতে পারো না। দুদিন যদি বাপের বাড়ি যায়, ঘর বাইরে শুরু করিবে। ঘর বাহির শুরু করিবে। আর কোথায় গেছে জন্ম? ঘর বাহিরে শুরু করিবে। আমারও তো মনে হয় না আমার স্বামী, হ্যাঁ, সারাদিন কাজকর্ম করে আসে, সকাল 8টা হয়, রাজমিস্ত্রি কাজ করতে চলে যায়। সব থেকে বড় কাজ হচ্ছে রাজমিস্ত্রি, কি বলছেন? রাজের মিস্ত্রি। আমার স্বামীটা কাজকর্ম করতে যায়, বিকেলবেলা সন্ধ্যা নাগাদ হয় বাড়ি ফেরে। এরপর সেই স্বভাব চরিত্র ভালো নয়। সন্ধ্যাবেলা চায় এক কাপ খাবে, চায় এক কাপ খাওয়ার পর ওই সে বোধের মায়ের ঘরে বসে থাকবে। ওদের মা রান্না করবে, আরে ভদ্র কোনো উন্নতের জাল চলবে। বেশ বেশ। আর কত মিনিটের কথা। হ্যাঁ, তুই আমার প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসা। তোকে ছাড়া আমি থাকতে পেরি না, পারি না সেটাও মুখে বেরোবে না। তোকে ছাড়া আমি থাকতে পেরি না। বেশ বেশ। আমার জীবনে তুই কত ভালোবাসা। আমার যতই বউ হোক, যতই ছেলে হোক, যতই মেয়ে হোক, যতই আমি সংসার করি না কেন, আমি কাজে যাই আর তোর মুখটাই আমার মনে পড়ে। তাই ঘরে আসি, চা এক কাপ খাই আর তোর কাছে চলে আসি। আচ্ছা মায়েরা বলো, এইরকম যে স্বামীর ব্যবহার হয়, তার যত্ন করতে মনে হবে, তার সেবা দিতে মনে হবে। এদিকে মায়েরা করতে সেবা করতে মনে হবে, হ্যাঁ, তার যত্ন করতে মনে হবে, পায়ে তেল দিতে মনে হবে, হ্যাঁ, পায়ে তেল দিতে মনে হবে, পায়ে তেল দিতে মনে হবে না, তেল মারতে মনে হবে, তেল দিতে মনে হবে, তেল মারতে মনে হবে। এই তো তোমাদের ব্যবহার। তোর স্বভাব ভালো না, আমার ভালো লাগে না। ওরে সবাই ভালো না, আমায় ভালো লাগে না। ওরে সবাই ভালো না, আমায় ভালো লাগে না। ওরে সবাই ভালো না, আমায় ভালো লাগে না। তাই বারে বারে পুরি মানা, তাই বারে বারে পুরি মানা, কথা শোনো না। ওরে সবাই ভালো না, আমায় ভালো লাগে না। ওরে সবাই ভালো না, আমায় ভালো লাগে না। বলতে বলতে আর এক কথা আমায় বলে গেল, শুনতে পেলাম আসল মাঝে আমি নবী বলবো। আরে বাহ! মেয়েদের কণ্ঠ দেশে দেখো হায় নাই গো জানি, এর কি বা কারণ আছে বলি একটু খানা। সৃষ্টিকর্তার মধ্যে যখন ঘর বাড়ি, নদ নদী, খাল বিল, বাবা পাহাড় পর্বত, কোনো কিছুর জন্য নাই জগতের মধ্যে, কিবা হয়ে গেল হায়। হরি আজ ব্রহ্মায় আমার সৃষ্টি করে বলিয়া জানাই। স্বয়ং শ্রী হরি তারা বাম অঙ্গ থেকে একটা নারীর জন্ম দিলেন। সেই নারী ঘরও ছিল না, দুয়ারও ছিল না, তার জন্য একটা ভগ চিহ্ন দান করলেন। সেই থেকে নারীর নাম হলো ভগবতী। নারী যখন জন্ম দেওয়া হলো, আমি তখন বললাম কি, তাকে কি জিজ্ঞাসা করছি যে আমাকে যে সৃষ্টি করা হলো তার কারণটা কি, আমাকে জগতের কেন আনায়ন করা হলো, বাবা আমার পতি হবে কে? এমন সময় তিনি বললেন, তুমি দেব আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুই যাকে খুশি বরণ করে নাও। যা হয়েছে ব্রহ্মার কাছে মেনে নেয়নি, গিয়েছিলেন কার কাছে? ব্রহ্মার কাছে গেলে মেনে নিলেন না, বিষ্ণুর কাছে গেলে মেনে নিলেন না, মহেশ্বরের কাছে গেলেন। এ বললাম অনেক বড় ছোট্ট করে বলার চেষ্টা করছি। তখন মহেশ্বর বললেন, বেশ তোমাকে আমি বরণ করে নিতে পারি যদি তুমি রূপ পরিবর্তন
নারী গো সে নারী সেই নারী তখন কি করে উপায় বাবা আর ধীরে ধীরে রূপখানা কিনে যে বদলায় এইভাবে একবার হয় দুইবার হয় একটা করে রূপ পরিবর্তন করছে আর একটা করে রূপ পরিবর্তন করছে আজকে তার দেখলে কঙ্কাল এই একটা করে হাত সব মহাদেব তুলে নিচ্ছে এইভাবে হয়ে গেলে 107 বার 107 বার রূপ পরিবর্তন করেছেন আর তার যে কর্মী স্বয়ং ভোলানাথ নিয়ে নেয় বাবা আর হারের মালা তৈরি করে তিনি নিয়েছেন 107 বার যখন হয়ে গেল তখন বুঝতে পারলেন যে কোনো সামান্য নারী নয় যার জন্য করা হলো কি মহাদেব বললেন বেশ তোমাকে আর রূপ পরিবর্তন করতে হবে তোমাকে আর রূপ পরিবর্তন করতে হবে না আর রূপ পরিবর্তন করলেন না শেষে 108 বারে যে রূপখানা ছিল জানাই কথা তোমার কাছে ভালো শোনো শোনো তো এর মানে রূপে আমার বিয়ে করে নেয় যে 107টা আমার রূপ পরিবর্তন করায় আমার হয় সেই মন্দিরে একটা হার সেই মহাদেব নিয়ে একটা হারের মালা তৈরি করে গলায় তুলে নিল যার জন্য সেই যে হার নিয়ে যে মন্ত্রী মালা তৈরি করে সব মহাদেব করছেন যার জন্য জনজাগতিক বুকে এখনো মেয়েদের মন্ত্রীর সাথে কোর্টে হার টানে বুঝতে পেরে লক্ষ্য করে দেখবে একটু চোয়ানো হয়ে থাকে ছুতানো হয়ে থাকে কণ্ঠ দেশে সেটা কিন্তু কোনো নারীদের নেই কেন নেই ওই 107 বার রূপ পরিবর্তন করেছিলেন আর সেই রূপের মাধুর্যকে ধরে রাখার জন্য সেই মহাদেব সেই নারীর পার্বতী মূর্তিটাকে নিয়ে কণ্ঠের হারাকে নিয়ে করেছে কণ্ঠের হার নারী নারীর তাহলে এই উত্তর নিয়ে ধুয়ে জল খাও দেখি বলছে বলে, তুমি কেমন স্বামী আমার এই স্বামীটা একদিন হঠাৎ করে বসে আছি আর হঠাৎ করে একদিন বলছে এই শোনো না বলি, কি হলো বলছে তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো বেশ বেশ আমি বললাম শুনেছি হ্যাঁ কেন শুনবো না? দশরথের কয়টা বলবো দশরথের কয়টা 3টি নাকি সেটা ঘরে আছে আরো আছে 700 কটা গো 749টা আর ঘরে 3টে ঠিক বলেছে মেন হচ্ছে 3টে তা আমার স্বামীটা মানে আবার নতুন করে বিয়ে করার মন আর কি আবার বলছে শোনো না তুই দশরথের নাম শুনেছ হ্যাঁ শুনেছি তা বলছে দশরথে কটা বউ বলে তো মানে কি বোঝাতে চাইছে আর দুটো বিয়ে করার মন আর কি। যেমন বোঝ তেমন খেতে হওয়া দরকার নাকি বলে নইলে খেতে তো বসবে না যেমন বোঝ তেমন খেতে দরকার বেশ বেশ তার জন্য আমি তখন সেই স্বামীটাকে বলছি শোনো দশরথের নাম না আমি শুনেছি রামায়ণের মধ্যে তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছ কেন না দ্রৌপদীর কটা স্বামী বলে তো বেশ বেশ দ্রৌপদীর কটা স্বামী তো মায়েরা 1 2 3 4 5 এরপরে বলে চিন্তা করতে আমি যদি 3টে বিয়ে করে আমার গিনি 5টা বিয়ে করে বাবা যেমন গোস তেমন খেতে হতে হবে স্বামী যদি মারা যায় এমন নারী রয়েছে একটা সন্তানের কথা ভেবে সে কিন্তু আর সারা জীবনটাই বিয়ে না করে কাটিয়ে দেয় আর না
যদি বউ মারা যায়, হ্যাঁ, ও 10 দিন পেতে না পেতে আবার নতুন করে বিয়ের খোঁজ করতে শুরু করে। হ্যাঁ এই বউ মরে গেলে 2 দিন বন্ধ রান্না, 3 দিন স্বামীদের কান্না, 4 দিন ভালো মতো খান না, 5-6 দিন শোকের ঢেউ, আবার নতুন করে আনবে ঘরে একটা বউ। বেশ বেশ মায়েদেরকে বলছে, মায়েরা স্বামীদেরকে বিশ্বাস করো না কেউ। বউ মরে গেলে 2 দিন কান্না, স্বামী 3 দিন ঠিক মতো খান না, 4 দিন বন্ধ রান্না, 5-6 দিন শোকের ঢেউ, 7 দিন পেরিয়ে গেলে আরেকটা নতুন করে ঘরে একটা স্বামীকে বিশ্বাস করো না কেউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। কথাগুলো বুঝতে পারছো তো? বউ মারা গেলে 2 দিন কান্না, ভালো করে শোনো। 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো মতো খান না, 5-6 দিন শোকের ঢেউ, 7 দিন পেরিয়ে গেলে আরেকটা নতুন করে, মাত্র 7 দিন। বন্ধু করে দেখিস, জীবন তো আছে সারা জীবন, এই বয়সে বউটা চলে গেল, সারা জীবনটা কি করে আর রাখবো বল? বেঁচে থাকতে জন্য, সেবা করার জন্য তারা মানুষ চায়, কেউ বিশ্বাস করে না স্বামীদেরকে। বউ মারা গেলে 2 দিনে কান্না, 2 দিন ভালো করে খান্না, 3 দিন বন্ধ রান্না। এই হচ্ছে স্বামীদের ব্যবহার নাকি? 5-6 দিন শোকের ঢেউ, 7 দিন পেরিয়ে গেলে আরেকটা নতুন করে, 7 দিন পেরিয়ে গেলে আরেকটা নতুন করে ঘরে একটা বউ। আস্তে মায়েদেরকে বলছি, সব মায়েদেরকে যাদের স্বামী আছে, স্বামীকে বিশ্বাস করো না। স্বামীকে বিশ্বাস করো না কেউ, বলো, বলি, তাই হলো, হলো, হলো। বিশ্বাস করো না কেউ, স্বামীকে 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 বিশ্বাস করো না কেউ। এই হচ্ছে পুরুষের ব্যবহার। কিন্তু আমরা নারী যদি মনে করি সারা জীবন সেই সন্তানের মুখে জীবনখানা কাটিয়ে দিই, জীবনে কারা কাটিয়ে দিই গো। এই বলি, কথা তোমায় ভালো, জীবনে কারা কাটিয়ে দিই গো। সেই কারণে তোমার কাছে এই আমি বলে যাই, মরি মরি রে, সে কারণে তোমার কাছে আমি বলে যাই গো। সেই কারণে তোমার কাছে এই আমি বলে যাই, মরি মরি রে, সে কারণে তোমার কাছে আমি বলে যাই গো। তাই একে একে তোমার কাছে প্রমাণ দেবো ভাই গো। ও গো, একে একে তোমার কাছে প্রমাণ দেব তাই গো। শুনে চলো মোর কথা, আজ কি করে দেখো, বলে হারি আজ পঞ্চ প্রকৃতি আমার জগতের মধ্যে আছে তোর, পঞ্চ প্রকৃতি জগতের মধ্যে আমার রয়,
পারে। তোমরা যে ব্রাহ্মণ পুজো করছো, তোমরা যে ব্রাহ্মণ পুজো করছো, সেই বীজ মন্ত্র পেলে কোথায়? ব্রহ্মাশ্রী আমার বাবা সাবিত্রী হলো, আর কারখানা বেঁধে সুন্দর প্রসব করি। যত যত বীজ মন্ত্র তিনি দিয়ে দিল এই জগৎ মাঝারে। তোমরা কি দিয়েছো এখন জগৎ মাঝারে? আমরা মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছি, আমরা মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তখন সাবিত্রী রূপে ছিলাম, আমার স্বামী সত্যবান, তার প্রাণ ফিরিয়ে আমি যে এনেছি। বেশ বেশ সত্যবানের ছিল 500 বছর আয়ু, আর সাবিত্রী ছিল 1000 বছর আয়ু। আমি সহধর্মিণী হয়ে তোমার আমার 500 বছর আয়ু আমি তোমাকে দিয়েছি। স্বয়ং যমরাজার কাছ থেকে আমি প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছি। তুমি বলো না যমরাজা বাঁচিয়েছে, সেদিনকে দেবী সাবিত্রী যদি 500 বছর আয়ু না দিত, যমরাজার বাবার ক্ষমতা ছিল না তাকে ফিরিয়ে নিয়ে আসা। বাবা বাবা বেহুলা হয়ে আমি মোরা স্বামী যে আরে বাবা প্রাণে ফিরিয়ে আনিলাম। আমি সত্য কথা তোমার কাছে আমি যে জানাইলাম। তুমি বলতে পারে স্বয়ং মহাদেব বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু সতীত্বের প্রমাণে সেদিনকে বেহুলা সুন্দরী নাচতে পারতেন, লক্ষ্মীদেরকে বাঁচানো কিন্তু শ্রাদ্ধটা পাচ্ছিল না। বাঁচিয়ে নিয়েছি আমি। বলি কথা তোমার তুমি কি করে নিয়ে তোমার লাগিয়া মনে এলো তুমি বাবা আর কি? আর শোনো, এই পরিচয়ের মধ্যে স্বয়ং মহাপ্রভু তার প্রথম স্ত্রী হতে লক্ষ্মী প্রিয়া, তিনি যখন মারা গেল সে আর ফিরিয়ে আনলেন না। বাবা মনে মনে চিন্তা করতে বউ মারা গেল কি হলো, আর নতুন করে বিয়ে করিব। তার জন্য লক্ষ্মী প্রিয়া যখন বিয়ে, তিনি যখন মারা গেলেন আবার নতুন করে মহাপ্রভু আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করিল। বলি কথা তোমায় বলি, তাই বেশি সময় নেবো না, ছোট্ট করে তোমার কাছে আমাদের সবাই থাকতে যখন আমাদের লড়াই শুরু হয়েছে, সবাই থাকতে আমাদের মিল হওয়া ভালো নাকি বলছে, হ্যাঁ? তবে তো ভালো লাগবে। একে একে বলছে এবারে একসঙ্গে হবে, তবে ভালো হবে। নাহলে এই মায়েদের দল পালিয়ে গিয়েছে, এখানে বাবা জীবন বসে আছে, কিন্তু এরাও আস্তে আস্তে কেটে পড়বে নাকি বলছে। না কেটে পড়া আগে তো আমাদের মিলটা হয়ে যায়। বেশ বেশ আমাদের মিল না দেখে যদি তোমরা বাড়ি যাও মাইরা, তোমাদের ঘরে কেউ মিল হবে না, দরকার লেগেই থাকবে। আমাদের মিল না করে দেবে, তাহলে আমরা সবাই মিলে আছি, আমরা মিলটা হয়ে যাবে অনেকে বলছে। তবে ভালো হবে, সব কিছু ভালো হবে। তার জন্য এবার আগ্রহ বলে গন্ডগোলে আর গন্ডগোল কোনো দরকার নাই, এবার মিল হয়ে যায় ভালো। নয় 2 দিনের কান্না 3 দিনে বন্ধ রান্না হয়ে যাবে, এ প্রতিবারে ঝগড়া ঘরে চলে যাবে। এবার আগ্রহ বলে গন্ডগোলে দেখো আর থাকিলে চলবে না, এবার কবির শেষে বললা হলে, কবির শেষে বললা হলে শ্রোতারা তো মানবে না।
হবে মাইলা বলো বাবারা বিষয়ের পালা বলেছিল ও চুলের ব্যাপারটা বলা হয়েছে আমি বলেছিলাম যে আমাদের চুলের দাম বেশি ও চুল থেকে কি হয় ওদের মনে করে চুল থেকে চুল ছিঁড়ে ছেলে জন্ম দিতে পারে ওই সেই জন্য কপালে চুল আমার মার ছেলে তৈরি করে মধ্যে উঠে গিয়েছে এই চুলের মোটা দাম আছে নাকি বলছে শাস্ত্রেও আছে প্রমাণেও আছে বাস্তবেও আছে যে চুলের দাম নাই সেটা নয় চুলের দাম আছে কিন্তু আমরা করি অভিনয় নাকি যেটা নয় সেটা করা নয় অভিনয় আমি যেমন আমার চুলের দাম দেখিয়েছি ও তখন ওনার চুলের দাম দেখিয়েছে তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে যার জন্য এবার দুজনে যখন মাটি খুঁজছিলাম এবার দুজনেই রাতের উপর রাত যখন হয়ে গেছে ঠিক রাত্রি 12টা পেরিয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এমন সময় উনি আমার কাছে দরজায় এসে দাঁড়িয়েছে বলছে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খুলবো বলে কেন খোলা যায় তোমার চিনি না জানি না দরজা খুলবো বলে করে খোলা যাবে না এখন আবার ওই দরজা খোলো খোলো করে ও সেই অধি মরলেন 50 সব ভাইরাল হয়ে আছে দরজা খুলে দেখ আমার কোনো হাবল এসেছে দরজা খুলে দেখে মাত্র হাওয়া এসেছে দরজা খুলে দেখে মাত্র হাওয়া এসেছে ঠিক এমতো সময় হচ্ছে দরজায় ধাক্কা মারতে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো হ্যাঁ চিনতে নারী বুঝতে নারী বলে তোমার কোন যে নারী চিনি না জানি না আমি বলো কোন জনা গইলে তুমি চিনি না জানি না কোন জানা বইলে তুমি কেন দরজা ধাঁচো মারছো তুমি কেন দরজা ধাঁচো মারছো তুমি আমায় ভুলে বলো তাকে তুমি মাননীয় জনগণ এতক্ষণ একটা পালায় ছিলাম এবার আমাদের মিলন গান সামনাসামনি দুজন দাঁড়িয়ে এবার আমাদের মিলন হবে আমি রাত 12টার সময় একটা দরজায় ধাক্কা মারছিল তুমি বলি তোমাকে চিনি না জানি না আচ্ছা আপনারা বিচার করুন যদি আমার মনের মানুষ না হয় যদি আমার ভালোবাসা না হয় তাহলে রাত দুপুরে কারো দরজায় ধাক্কা মারতে পারা যায় আর যদি কেউ মারে বাবা তার গণধোলায় খসতে হবে ক্লাবের ছেলেদেরকে ডেকে ক্লাবে ঘুরে এমন মার দেবে চামড়ারা দাম খাইবে না তা তুমি ভালো করে দেখো আমি তোমার ভালোবাসা আমি তোমার ভালোবাসা তাই তোমার কাছে আমি তোমার ভালোবাসা তাই তো তোমার কাছে আরে আমি তোমার ভালোবাসা তাই তো তোমার কাছে আসা আমি তোমার ভালোবাসা তাই তো তোমার কাছে আসা শোনো তুমি মনের পিপাসা জানাই আমি সত্য কথা দরজা খুলে দেখো না এগো তুমি করে ওনাকে ভালোবাসা এই আমার যে জন্য ভালোবাসা ওলা তাহার কাশা কাশা আমাদের ভালোবাসা বলা আমার যে ভালোবাসা তার গলা কাশা কাশা আর এর গলাটা আমার মনে হচ্ছে ফাঁসা ফাঁসা আমার যে জন্য ভালোবাসা গলা তাহার কাশা কাশা আমাদের ভালোবাসা বলা তোমার গলা ভাষা ভাষা মনে হচ্ছে পুরো হাসা মনে হয় না ওর গলা ভাষা ভাষা মনে হচ্ছে দাঁত যে ওদের পুরো হাসা বুঝতে তোমায় পারি না
শোনো শোনো যোগ চিন্তা, হ্যাঁ শোনো আমার কথা, সত্য কথা জানাইব দুঃখের বারতা। আমার পিতা মারা গেল দেখো বিচার কর মনে, আমাদের অসহ্য হয়ে গেছে জানাই গো এখন। নদীর ঘাটে স্নান করে গো আমার গলা ধরে গেল, আই রাত্রি বেলায় তোমার কথা মনে পড়ে গেল। রাত্রিবেলায় আমার কথা মনে পড়ে গিয়েছে। ওর যা ভালোবাসা কোনো তো মন লাগে না, মন কি বসে কুটুম এলে দেবে ভাষা। হিন্দু হয়ে কাছে বসা, তোমার যেমন ভালোবাসা মূলত তারা মনে বসে। আমি বুঝিতে পারি না তোমাদের ভালোবাসা হলে ষোলোয়া না। মেনে নেব তোমায় আমি, দ্বার খুলবো আমি, যদি তোমার তুমি দাও তবে তার খুলে দেবো কথাই আমার নাও। আচ্ছা শোনো একটা কথা বলো, আছে তোমার কাছে যখন এসেছি তুমি বলছো প্রমাণ দিতে হবে, অবশ্যই প্রমাণ দেবো। ভালোবাসা যদি প্রমাণ না দিতে পারি, তোমাকে আমি কি দিয়ে ভালোবেসেছি আমি প্রমাণ দেবো। সত্য কথা তোমার কাছে আমি বলে যাই, শোনো আমার চিন্তামণি মনের গুণধাম। একদিনের কথায় আমার মনে পড়ে গেল, এই সত্য কথা বলি আমি তুমি শুনে চলো। একদিন দুই জনাতে মেলা দেখতে গেলাম, এই কতই আমরা আদর যত্ন দুই জনাই করিলাম। যখন আমার পিতার মারা সংবাদ শুনিলাম, তোমার কাছে সত্য কথা বলতে বাধ্য হলাম। তোমার কাছে সত্য কথা আমি বলে যাই, পিতার সংবাদ শুনতে পেলাম কথা মিথ্যা নয়। পিতার কথা সংবাদ শুনে গলা ধরিলাম, সেদিন আমি তোমার গলা ধরে আমি বলছি চিন্তা গো, আমার পিতা মারা গেছে, আমি চলে যাচ্ছি, আবার আমি আসবো। তখন আমি একটা প্রমাণ দিয়েছিলাম কি জানো, তোমার আম গালেতে আমি দিলাম, তোমার আম গালেতে আমি দিলাম সত্য কথা তাই বলিলাম। আম গালেতে আমি দিলাম সত্য কথা তাই বলিলাম। গালিতে চুমু দিয়েছে না আমি দিয়েছি। আচ্ছা যেখানে ভালোবাসা হয় সেখানে দেখো স্নেহের চুম্বন হয়, হয় না? ও মনে করছে আমি একজনকে ভালোবাসি, সত্যি কথা আমি একজনকে ভালোবাসি। তা আমি যাকে ভালোবাসি সে হচ্ছে জাতিতে ব্রাহ্মণ, তার পিতা মারা গেছে। এ জানে যে মেয়েটা ভালোবাসে অমুক গ্রামের ছেলেটাকে, তার বাবা মারা গেছে। এই রাত 12টা বাজে, এই সময় যদি আমি যাই কত আদর যত্ন পাবো। শোনো কথা শোনো, তুমি যদি এটা ভুলে থাকো ভেবে থাকো এটা হচ্ছে ভুল। রাত 12টা বাজে তুমি আমাকে সামান্য নারী ভেবো না। আমার মনে হয় এর উদ্দেশ্য ভালো নয়। আমি একা নারী ঘরে আছি, দিয়ে চা খেয়ে ভাত ফেলে দেবে, এখন ভোরবেলাতে কেটে পড়িবে। দেখো চা খেয়ে ভাত ফেলে দেবে, মাল ভোরবেলাতে কেটে পড়িবে। এই ভ্রমণ জাতি পুরুষ হতে হবে, এই পুরুষ হচ্ছে ভ্রমণ জাতি। ফুলের কাছে যাবে, ফুলের মধু খাবে, আর ফুলের পরিচর্যা করবে না। এই ভ্রমণ জাতি পুরুষ হতে হবে, এ প্রমাণ তো মানি না। এই শোনো, শোনো, শোনো। আমি তোমাকে যেমন করে হোক ভালোবেসেছি, তো মন দিয়েছি, প্রাণ দিয়েছি, এত কষ্ট করেছি। তুমি দরজা যখন খুলছো না, আমার মনে হয় কি জানো, ওরে ঘরে আছে কোন শালা, তোমার মাথায় মারবো 3 তালা। ঘরে আছে কোন শালা, মাথায় মারবো 3 তালা। ঘরে আছে কোন শালা, মাথায় মারবো 3 তালা। তুমি দরজা খোলো দেবে না, জানাই আমি তোমায় বলা, একবার চেয়ে দেখো না, কেন তুমি রাজু করে। ও তো মাথায় মারবো 3 ডালা, আবার গায়ে হাত দিয়ে দেখো। বাবারে, নিয়ে যাবো কেলাবে, মুর্শিদাবাদের ভাষা আছে, নিয়ে যাবো কেলাবে, নিয়ে যাবো কেলাবে। একবার পিঠে চামড়া থাকবে না শেষ পর্যন্ত রেখে বলছে। তাহলে ঘরে আছে আমার কি বলি কোনো শালা, আর ঘরে একটা শালা
দরজা খোলো, ওরে নইলে দরজা ভেঙে দেব, ঘরের ভিতর ঢুকে পড়িব, নইলে দরজা ভেঙে দেব, ঘরের ভিতর ঢুকে পড়িব। তুমি শোনো আমার কথাগুলো, জানাই আমি তোমায় ভালো, একবার কাছে এসো না কেন তুমি। তাই একবার খুলে দেখে নাকি আমার মানুষটা বটে কিনা। তোরা করে চিন্তামণি, এইবার তোরা করে চিন্তামণি দরজা খুলে দিল, আর যত্ন করে দেখি আমার মনের মানুষ সেদিন হয়ে গেল। যদি তুমি মনের মানুষ হলে আমার আপন জোনা, আজ নিত্য নিত্য আমার কাছে আসে 16 আনা। আমি মেয়ে মানুষ একা, আমি দোতলার উপরে থাকি। ও করে কি, ওই আমার পাশে থেকে ঘরে একটা মুরগি টাঙানো থাকে, যাতে ওর আসার সুবিধা হয়। আসতে তোমার আসার কথা ছিল না, ছিল না, তাই তোরই আমি রাখি নাই জানাই কথাগুলা। শোনো শোনো ওগো চিন্তা গো, তুমি শোনো আমার বাণী, আমার পিতা মারা গিয়েছে গো পুরীতে লোকাহিনী। আমাদের 10 দিনে কর্মক্রিয়া আমাদের কামানে হয়ে যায়, আমাদের 11 দিনে সার্থক্রিয়া পিতারে হলো হেদায়। সার্থক্রিয়া হয়ে গেল, লোক কুটুম্ব খাওয়ানো হলো। হঠাৎ রাত 12টার সময় তোমার কথা মনে পড়লো, রাত 12টার সময় তোমার কথা মনে পড়ে যায়। আমি মন না মিটাই লুচি পুরি পড়লাই বেঁধে দিলাম হেতায়। রাত 12টার সময় আমি নদীর ধারে এলাম, এসে দেখছি খাওয়া নাই গো, তোমায় বলতে বাধ্য হলাম। দেখছি জলের মধ্যে দিয়ে একটা ভেলা ভেসে আছে, ওই ভেলাটা ধরিয়ে পারেতে এলাম যত্ন করে। বুঝলাম তো ভালোবাসা, ইয়ে গো ভগবান, আরে সত্য কথা বলি তোমায় মনের বল। বলো বলো ওগো চিন্তা গো, বলো নাই আমারে, তোমার কাছে সত্য কথা জানাই এখন খুলে। তুমি কেমন করে পার হলে? রাত 12টার পর যদিও নদী থাকে, নৌকা থাকে, মাঝি থাকবে না, কেমন করে পার হইলে আমায় বলে যাবে। আজ এই প্রমাণে বোঝা যাবে ভালোবাসা কত। আর একটা ভেলা ভেসে আসছে জলের মাঝখানে, ভেলা ভেবে পার হলাম গো, জানাই তোমায় খুলে। তা আমাকে দেখানোর জন্য করলেন কি, আমাকে সঙ্গে নিয়ে নদীর ঘাটে যাই। আজ সেইখানে দেখে আমি দর্শন করাই। দেখো দেখো ওগো চিন্তা গো, দেখো না তাকিয়ে, ডাঙায় রেখে দিয়েছি আমি, যাবো আবার ফিরে। দেখি ঠাকুর, তুমি তাকে ভালো ভেবেছো, তাকে ভালো অবলম্বন করে ওপার থেকে এবারে আমার কাছে এসেছো। আবার নয় ওর ভরে দর্শন করে দেখো ঠাকুর, এ তো কবু ভেলা নয়, এ তো কবু ভেলা নয়, এই হচ্ছে একমাত্র নারীর শবদেহ। আর আর সেটা জগতের মুখে অন্য কোনো নারী নয়, সেই হলো তোমার একমাত্র অর্ধাঙ্গিনী, তোমার সহধর্মিণী, তোমার নয়ন তারা, নয়ন তারা। দেখি আমি কি করলাম চিন্তা, যে অর্ধাঙ্গিনী, আমি তোমার প্রেমে অন্ধ হয়ে ছুটতে ছুটতে এসেছি, আমার নয়নতারা চলে গেছে। সে নদীর জলে ভেলা ভেবে ভাসতে ভাসতে আসছে, আমি ভেলা ভেবে পারে এলাম, আমি হলাম কামে অন্ধ। তুমি শোনোই আমার কথা, ওপরে আমার চিন্তামণি জানাইতে বারোটা। ঠাকুর ঠাকুর, আমি কোথায় গেলে আসল চিন্তামণির সন্ধান করতে পাবো, সত্য কথায় আমার কাছে চিন্তা মনতম। ঠাকুর, তোমার অর্ধাঙ্গিনী যেমন মারা গেছে, সে একটা নারী, সে যেমন মারা গেছে, তার শরীর আজ শবদেহ হয়ে গেছে, সেও একদিনে মরে গেছে, সে পচে যাবে, সে গলে যাবে। আমিও একটা নারী, ওই নয়নতারার মতোই আমিও একদিন মারা যাব, আমি একদিন পচে যাব, আমিও একদিনে গলে যাব। তবে শোনো ঠাকুর, এই চিন্তা চিন্তা করে জগৎ চিন্তা
চিন্তামণিকে ভুলে গেছো। যেই চিন্তাকে পেলে এই চিন্তা কেন স্মরণ করতে হয় না? যেই চিন্তার সঙ্গে কথা বলে এই চিন্তার কথা মনে পড়ে না? যেই চিন্তাকে দর্শন করলে এই চিন্তাকে দর্শন করতে ইচ্ছা হয় না? যেই চিন্তার সান্নিধ্য পেলে এই চিন্তার সান্নিধ্য পেতে হয় না? সেই চিন্তার কাছে যাবে বৃন্দাবনে। আমি কোথায় গেলে পাবো তারে বলো না এখনে। যাবে বৃন্দাবন, তুমি আমার কথা নেবে। এইবারে বিল্ল ঠাকুর কি কর্ম করিলে? চিন্তামণির কাছে আমার আদেশ দিয়ে দিল। আমার গরজ হলে বৃন্দাবনের পথে চলিতে লাগিল। বৃন্দাবনের পথে আমার বিল্ল ঠাকুর যখন যায়, এদিকে একটা নারী দেখে লোভে জেগে যায়। সেই নারীকে বললাম আমার সঙ্গে এক রাত সহবাস করিবে। মেয়ে আমায় তাড়াতাড়ি রাজি হয়ে গেলে এইবারে যখন আমার কি কর্ম করায়, চিন্তামণি দুজন আছে দাঁড়িয়ে যায়। বিল্ল ঠাকুর সেটাই আমার কি কর্ম করিল। বৃন্দাবনের পথে আমার গোবিন্দকে দেখলো। বৃন্দাবনের পথে আমার মাতা গোবিন্দ ছিল, হাজির হয়ে গেল আমার কথা নয় না করলো। এইখানে চিন্তামণি আমাদের হাজির হয়। চিন্তাকে ডাকে দিলাম, কথা মিথ্যা নয়। ওই আমার চিন্তামণির কাছে এসে দাঁড়াও। দুজনেতে যুগল